শুরু করি সেই মিলিয়ন ডলার প্রশ্ন, যেটি সবার মনে মনে বা সবার মুখে মুখে জিজ্ঞাসিত, যে নির্বাচন কি ডিসেম্বরে হবে? সরকার কি সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করছে বলে মনে হয়? মাসুদ কামাল, আপনাকে দিয়ে শুরু করি। ডিসেম্বরে নির্বাচনটা হোক, এটা আমি চাই। আমার ধারণা আরো অনেকেই চায়, কিন্তু হবে কি হবে না এটা বলার জন্য মনে হয় আমি ঠিক যোগ্য ব্যক্তি নই। কেউ যোগ্য ব্যক্তি আছেন কিনা সেটাও আমার জানা নেই। অনেকেই চায়, আবার কেউ কেউ চায় না। সরকার চায় কি চায় না এটা বলতে ওনারা লজ্জা পায়। একটু লাজুক প্রকৃতির সরকার পেয়েছে আমরা এবার। ওনারা মুখ খুলে বলতে চান না যে ওনারা আসলে কি চান। এক ধরনের বলা না বলার মধ্যে থাকতে ওনারা ভালোবাসেন। বলে দিলেই কিন্তু হয়, কিন্তু ওনারা সেটা বলবেন না। বলবেন হতেও পারে বা নাও হতে পারে, ডিসেম্বরে না হলে জুনে হবে। জুনে না হলে কবে হবে সেটা অবশ্য এখনো বলে নাই। তো ধরে নেওয়া যায় ডিসেম্বরে না হলে জুনে হবে। এখন ডিসেম্বরে কেন হবে না সেটা নিয়ে কোনো আলোচনা কিন্তু নাই। আমরা দেখতে পাচ্ছি তোরা বলছেন যে সংস্কার প্রক্রিয়া হবে, সংস্কারগুলি নিয়ে আলোচনা হচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশন চলছে। এখন ঐকমত্য কমিশনের মিটিং এখন পর্যন্ত ওইভাবে একটা মাত্র হয়েছে, সেটা তো জাস্ট ইন্ট্রোডাক্টরি একটা মিটিং হয়েছে, যে কেমন আছেন, ভালো আছি, চা খান, কফি খান, চলে যান, এই ধরনের একটা মিটিং হয়েছে আর কি, যতটুকু আমি বুঝি। এরপর এখন যেটা হবে, তারা কিছু কিছু ক্যাটাগরি করেছে টিক চিহ্ন দেওয়ার জন্য অথবা মতামত দেওয়ার জন্য। সেগুলি নিয়ে তারা আবার বসবেন। কবে বসবেন, সেই বসার প্রক্রিয়াটা কি হবে, ওনারা যেভাবে বসতে চান, রাজনৈতিক দলগুলো সেভাবে বসতে চান কিনা সেটাও জানি না এখন পর্যন্ত। আবার এদিকে বিএনপি তো মোটামুটি তাদের মতো করে তাদের 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে কিন্তু তারা মোটামুটি মাঠ ঠাট মোটামুটি সব জায়গায় তারা বলা বলি শুরু করেছে। এ নিয়ে পাঠচক্র পর্যন্ত তারা করছে। তারা তো তাদের 31 দফা থেকে সরেনি। এবং বিএনপির দু একজন নেতাকে আমি বলতে শুনেছি যে 31 দফা বাস্তবায়ন করলেই তো হয়ে যায়, সংস্কার বলতে আপনারা কি বোঝাচ্ছেন? তো এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন হয়তো উঠবে যে আমরা কার সংস্কার চাই? এনজিওর সংস্কার চাই, বিদেশি লোকদের সংস্কার চাই, নাকি একটা রাজনৈতিক দলের সংস্কার চাই? এই প্রশ্নগুলো উঠবে, আপনি নিশ্চিত থাকেন। এখনো প্রশ্নগুলো ওঠা শুরু হয় নাই, কিন্তু উঠবে, কোনো সন্দেহ নাই। আবার এটা আপনার যারা নাকি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন, ডক্টর ইউনূস তো আছেন, তারপর আলী রিয়াজ সাহেব আছেন, মনির হায়দার সাহেব আছেন, ওনারা করবেন। তো ওনারাই কেন করবেন? বিদেশি নাগরিক তারা, এখানে এসে ওনাদেরই কেন করতে হবে? আমাদের দেশে কোনো লোকই নাই পলিটিক্যাল লিডারদের সঙ্গে কথা বলার, এটাই বা কিভাবে সম্ভব? সেটাও কিন্তু আমার কাছে এখন পর্যন্ত ক্লিয়ার না। কাজে সব মিলিয়ে কি হবে এটা বলা বড় কঠিন। আবার কিছু কিছু লোক আছেন যারা নাকি নির্বাচন চান না, তারা আগে শেখ হাসিনার বিচার চান। কিছু কিছু লোক আছেন যারা তার আগে আওয়ামী লীগ ব্যাপারে একটা সিদ্ধান্ত চান, যে আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্ত দিতে হবে, তারপরে নির্বাচন হবে। সেই নির্বাচন কিভাবে হবে সেগুলোতে আরো বিস্তর প্রশ্ন। তো আপাতত বিবেচনায় আমার যেটা মনে হচ্ছে যে নির্বাচন বেশি লোকে চায়, কম লোকে চায় না। কিন্তু কম লোক আবার পাওয়ারফুল, কম লোকের সঙ্গে সরকারের একটা ভালো সুসম্পর্ক আছে। কাজে এখন এই দ্বন্দ্ব যুদ্ধে কারা জিতবেন শেষ পর্যন্ত এটা হয়তো সময়ই বলা যাবে। এছাড়া আমাদের পক্ষে আগাম কিছু ভবিষ্যৎবাণী করা সহজ না। আগাম ভবিষ্যৎবাণী সহজ না, যে কারণ আপনি হুমকি পাচ্ছেন। আমি মাসুদ কামাল আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনিও কি কোনো হুমকি থামকি পাচ্ছেন? সাথে সাথে এটাও, সরকার কি মৌলবাদীদেরকে কোনো ছাড় দিচ্ছে? আমি আমার ব্যক্তিগত প্রসঙ্গ আসলে কবি বলতে চাই, তবুও যেহেতু আপনি সরাসরি প্রশ্নটা করেছেন, আমি বলি হ্যাঁ আমি পাচ্ছি। নানাভাবে বলছে আমাকে দেখা হবে, বিচার করে নেওয়া হবে, বিচার করা হবে, কি কি বলে, ডিম থেরাপি দিবে না কি কি বলবে, অনেক কিছু বলে আর কি। তো এগুলোকে আসলে আমি অতটা পাত্তা দিই না, কারণ পাত্তা দিলে তো আমি চলতে পারবো না। এবং যারা বলার মাসুদ ভাই, আমি আপনাকে জাস্ট ইন্টারাপ্ট করছি। আপনারা হয়তো দুইজনে মনে করতে পারেন যে আমি এগুলোকে সিরিয়াসলি নিয়েছি। না, আমি এগুলোকে নিয়ে না, এগুলো শেখ হাসিনার আমলও পেয়েছি। এগুলোকে গায়ে মাখার কিছু নাই। জাস্ট পরিস্থিতি বুঝাচ্ছি যে এই সরকারের আমলে মৌলবাদীরা কতটুকু আস্ফালন পাচ্ছে। জি, রাইট, ইউর রাইট। আমি সম্পূর্ণ একমত যে এটা হচ্ছে কি জানেন, ইদানিং তারা বলছে, অনেকে অনেক কিছু বলছে, আর দোষর ট্যাগ তো লাগানোই হচ্ছে। একবার এক একজনের দোষর হয়ে যাচ্ছি। আমার ওয়াইফও মাঝে মাঝে বলে আমি একজন চরিত্রহীন ব্যক্তি, সে বুঝতে পারছে না যে আমি কোন চরিত্রের, কার দিকে আছি, সে নাকি বুঝতে পারে না। তো যাই এই সমস্ত হবে। যখন আওয়ামী লীগের পক্ষে আমার কোনো কথা যায় তখন বলে আওয়ামী লীগের দোষর, যখন বিএনপির পক্ষে যায় তখন বলে বিএনপির পাঁচাটা কোথায়, এগুলি বলে টলে, যাক এগুলি বাদ দেন। তবে মূল যে কথাটা যে বলেন আপনি, যে এই সরকারের কাছে ওই লোকগুলো
তাদেরকে আপনি কি নামে অভিহিত করবেন আমি জানি না, ওই লোকগুলো আসলে আশকারা পাচ্ছে কিনা এই প্রশ্নের জবাব আমি স্পষ্টভাবে বলতে চাই যে হ্যাঁ পাচ্ছে। কাজে এটা নিয়ে নতুন করে বোঝার কিছু নাই। যে ওনারা এই যে আনিস আলমকে যে কথাটা বললেন যে নতুন যে ছাত্র যে পলিটিক্যাল পার্টিরা হয়েছে, এই পলিটিক্যাল পার্টির আচার আচরণ দেখে কথাবার্তা দেখে মাঝে মাঝে কি মানুষের মনে হবে না তারা সরকার সমর্থিত একটা সংগঠন? মনে কি হচ্ছে না? হচ্ছে তো। এখন এটা কি আমাদের কানে কানে এসে কেউ বলে গেছে যে আসলে কিন্তু আমরা সরকারের লোক? কেউ বলে গেছে? এগুলো বলতে হয় না, মানুষ বুঝে যায়, মানুষ দেখে বুঝে, শুনে বুঝে, আচরণগত এগুলো দেখে চিন্তা করে বুঝে। মানুষের এত লোকের বুঝতে সমস্যা হয় না, মানুষ বুঝে যায়। তো সেটাই তো হচ্ছে। আর ওনারা যা করছেন, ওনাদের কারা কাছের লোক কারা পেয়ারের লোক এটাও আমরা বুঝে যাই, এটাই আর কি। জি, সরকার সমর্থিত দল বলছেন অনেকে কিংস পার্টি, সেই মানে সেই দলের কর্মকাণ্ড তাদের সেগুলো নিয়েও একটু কথা বলবো, কিন্তু যে নতুন দল এখন যে মানে বিষয়গুলো বলছে, গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক, মানুষকে কতটা কমিউনিকেট করতে পারছে, মানুষের কাছে এই বিষয়গুলো কতটা স্পষ্ট হচ্ছে, ভোটারদের কাছে কতটা স্পষ্ট হচ্ছে? না, এটা আমার কাছে মনে হয় ওনারা সেটা স্পষ্ট করতে পারেন নাই। আমার সঙ্গে নতুন দলের দুইজন নেতার সঙ্গে কথা হয়েছে, তাদেরকে আমি সবসময় কথাটা বলেছি যে আপনারা যে একটা নতুন জিনিস নিয়ে আসছেন, আপনারা 28 তারিখের মিটিং এ প্রথম আপনারা বললেন যে আপনারা সেকেন্ড রিপাবলিক করতে চান, আপনারা গণপরিষদ নির্বাচন করতে চান, সংবিধান পরিবর্তন করতে চান, এগুলো করতে চান। তো এই যে বিষয়গুলো গণপরিষদ নির্বাচন অথবা সেকেন্ড রিপাবলিক, এই শব্দগুলো দ্বারা আপনি যা কিছু বোঝাচ্ছেন, সেই বিষয়টা কি আমাদের আপনারা যারা অডিয়েন্স ছিল এখানে অথবা যারা আপনাকে সমর্থন করতে চায় তাদের কাছে কি পরিষ্কার? তো ওনারা বলছেন যে পরিষ্কার। আমি কিভাবে পরিষ্কার? অনেকেই তো অনেক কিছু, আমি তো বুঝি না। আমি তো বুঝি না যে গণপরিষদ নির্বাচনটা কি, কারণ আমি তো আমার জীবনে কখনো গণপরিষদ নির্বাচন দেখি নাই, এই ভূখণ্ডে দেখি নাই। তো আমাদের এখানে কোনো গণপরিষদ নির্বাচন কিন্তু কখনোই হয় নাই। তো যে জিনিস আমরা কখনোই দেখি নাই, যখন সেই জিনিসটা আপনি যখন বলতে চাইবেন, তখন আপনাদের তো উচিত ছিল আগে এই বিষয়টা নিয়ে সারা দেশের মানুষকে বোঝানো যে গণপরিষদ নির্বাচন বলতে আপনি কি বোঝাচ্ছেন, সেকেন্ড রিপাবলিক এই বিষয়গুলো আসলে কার ব্রেইন চাইল্ড বলে মনে হয় মাসুদ কামাল? ওনাদের কোনো একজন পীর আছেন আর কি, এই পীর সাহেবের মাথা থেকে আসছে। পীরের কোনো কথাই কিন্তু কখনো মুরিদরা প্রশ্ন করে, এটা নিয়ম নাই। আপনি কখনো কোনো পীরের মুরিদ কিনা আমি জানি না, আমি দেখেছি অনেক মুরিদ কেউ চিনি, অনেক পীর কেউ চিনি। পীর যা বলবে মুরিদের দায়িত্ব হলো বিনা বাক্যবে, বিনা তর্কে, বিনা প্রশ্নে সেটাকে গ্রহণ করা। আমার মনে হয় ওনারা তাই করেন। ওনাদের পীর আছে যেজন, সেই পীর সাহেবরা বলেছেন, ওনারা সেটা গ্রহণ করেছেন, ওনারা সেটা প্রচার করার চেষ্টা করেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেকেন্ড রিপাবলিক জিনিসটা যেটা, এটা আমাদের দেশের জন্য মোটেই প্রযোজ্য নয়। ওনারা ওই একটা শব্দ হয়তো শুনেছেন, জেনেছেন। আমি মাঝে মাঝে কিছু কথাবার্তা বলি যেগুলি অনেকে আমাকে বিতর্কিত বলে, অনেকে আমার মানে সমালোচনা করে। আমি একটা কথা বলি, সব সময় রাখবেন, এটা আমার কথা না, এটা হলো যে এক বই পড়া জ্ঞানী থেকে সবসময় দূরে থাকতে হয়, কারণ এরা খুব বিপজ্জনক হয়ে যায়। তো অনেকগুলো বই পড়তে হয়। এরা এক ধরনের ইতিহাস বলে, এরা ইতিহাসের একটা বই পড়ছে মাত্র। বাংলাদেশের ইতিহাসকে তারা একভাবে ব্যাখ্যা করে, ওটা একজন লেখছে, এক ধরনের লেখক আছে। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনেকগুলি বয়ান আছে, অনেকগুলো দৃষ্টিভঙ্গি আছে। আওয়ামী লীগ একভাবে লিখছে। আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের ইতিহাস, সেখানে জিয়াউর রহমান বলতে কোনো চরিত্রই নাই, এবং ওখানে এই 30 লাখ শহীদ বোধ হয় নাই। এক শেখ মুজিব বঙ্গবন্ধু, উনি একাই দেশ স্বাধীন করে ফেলেছেন, এটা হলো আওয়ামী লীগের বয়ান। আবার বিএনপির যে বয়ান আছে, সেই বয়ানটা হলো যে জিয়াউর রহমান যদি ওই দিন স্বাধীনতা ঘোষণা না করতো তাহলে স্বাধীনতা হইতোই না, এটা হলো আরেকটা বয়ান। তো এটা হলো যে আবার জামাতের একটা বয়ান আছে, কিন্তু জামাতের বয়ান ইদানিং বেরোচ্ছে কিছু কিছু, নানা ধরনের বয়ান বেরোচ্ছে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। 71 বলতে কিছু নাই, দেখবেন ওনারা বলে কিন্তু 47 থেকে শুরু করছে ঘটনা, 47-এর পরে সরাসরি 24-এ চলে আসছে, মাঝখানে 71-71 নাই। এটা হলো আরেকটা বয়ান। এটা কার বয়ান এখনো বুঝতে পারছি না, কিছুটা জামাত জামাত মনে হয়, ক্লিয়ার না। তো হাজার বামপন্থীদের কিছু বয়ান আছে, আবার বামপন্থীর মধ্যে মস্কোপন্থীদের একটা ইতিহাস আছে। এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু বই লিখছে, প্রত্যেকেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে নানা ধরনের বই লিখছে। চীনপন্থীদের আরেক ধরনের বয়ান আছে, প্রত্যেকেরই বই আছে আলাদা আলাদা। এখন আপনি যদি যে কোনো একটা লাইনের বই পড়েন, আপনি বুঝবেন না,
এখন সমস্যাটা হচ্ছে কি, ওরা একটা লাইনে বই পড়ছে, ওইটাই খালি বলে এবং ওইটাই বোঝানোর চেষ্টা করে যে শেখ মুজিব কত খারাপ, বোঝানোর চেষ্টা করতেছে। আরে ভাই, এই খারাপ লোকটা তো আমাদের স্বাধীনতার মহানায়ক, এটাকে মানতে হবে। আপনি যদি ওইটাও বাতিল করে দিতে চান, শেখ মুজিবের নাম যত জায়গায় আছে সব ফেলাই দাও, যদি তারা বলার চেষ্টা করে, এটা হলো কি আরেকটা খণ্ডিত দৃষ্টিভঙ্গি হবে। এভাবে হবে না, আপনি ভাগ করেন না। আমরা সবসময় বলি যে ভাগ করেন না ভাই, একত্রিত হন, একত্রিত করেন। আমরা সারা এই 15টা বছর দেখছি আওয়ামী লীগকে, দেশটাকে ভাগ করার চেষ্টা করছি, যে একদল হলো গিয়ে জামাতে ইসলাম, তারা কোনো পার্টি না, তাদেরকে পিটাইতে হবে এবং তাদেরকে বসতেই দেওয়া হবে না। আরেকটা হলো বিএনপি, ওটা কিন্তু শেষ দিকে তারা বলা শুরু করেছিল এটা হলো সন্ত্রাসী দল, একটা বলা শুরু করেছিল। জিয়াউর রহমানকে ওরা বলা শুরু করেছিল এরা পাকিস্তানি নাকি চর ছিল। এইভাবে কি করেছে, তারা দেশটাকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। তাহলে এই যে বিএনপির এত সমর্থক ছিল, এই যে জামাতের এত সমর্থক ছিল, তাদের সবাইকে কি আপনি ফালাই দিবেন? সবাইকে নিয়ে বঙ্গোপসাগরে ডুবাই দিবেন? এটা তো হয় না রে ভাই। তার মানে সবাইকে যে অ্যাকোমোডেট করার যে রাজনীতিটা, এটা তারা করে নাই। ওই রাজনীতি এটা না করার কারণে আমরা দুঃখিত হয়েছি আওয়ামী লীগের উপর। আওয়ামী লীগের পতন হয়েছে, আমরা আশা করেছি এরা বুঝি সবাইকে অ্যাকোমোডেট করবে, কিন্তু এরা যে করবে না, এটা তো আমরা বুঝে গেলাম যেদিন নাকি ব্রিগেডিয়ার সাখাওয়াতকে সরাই দিল। ব্রিগেডিয়ার সাখাওয়াতের অপরাধটাকে সে কি বলছিল? সে বলছিল আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে ভালো হইয়া রাজনীতি করতে হবে। অন্যায়টা কোথায়? এদের কথা রাজনীতি করতে দেবো না, আওয়ামী লীগই থাকবে না। তাহলে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগকে ভোট দেয় নৌকা মার্কা, তাদের জন্য আপনি কি মার্কা দিবেন? জাহাজ মার্কা দিবেন? কি আপনি তাদের জন্য কি মার্কা? তাদেরকে আপনার এখানে ভোট দিতে হবে? তারা তো সারা জীবন নৌকা মার্কা ভোট দিয়ে আসছে, ওগুলো আপনি কি করবেন রে ভাই? এত সহজ হয়ে গেল দুনিয়াটা, আপনি বলবেন, আপনি বলেন হওয়ার অন্য হয়ে গেল। ওটা তো আল্লাহ আল্লাহ দ্বারা সম্ভব, আর কাউ দ্বারা সম্ভব না। নিজেদেরকে ওই পর্যায়ে মনে করেন আপনারা? এইভাবে তো হয় না রে ভাই। তো এখনো কিন্তু আমরা দেখছি সে বিভক্তি রাজনীতি চলছে। আমরা বারবার বলি মানুষকে, ভাই এটা হয়েন না। দেশকে বিভক্ত জাতি পৃথিবীতে কখনোই অগ্রসর হইতে পারে না, কখনোই পারে না। এরা বিভক্তিটাকে আরো তীব্র করার চেষ্টা করতেছে, আরো শার্প করার চেষ্টা করতেছে, যে না এরা বাদ, এদের বাদ দিয়ে আমরা কাজ করব। মাসুদ কামাল, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, বা এক সুর হচ্ছে না কেন এটা একটু শুনতে চাই। দূরত্ব হচ্ছে কিনা সেনাবাহিনীর সাথে সরকারের কোথাও, বা কোথাও কোথাও থেকে প্রেসক্রিপশন আসছে কিনা, সেই বিষয়ে আপনার একটু মূল্যায়ন শুনতে চাই। শুনেন, সেনাপ্রধান যে কথাটা বলেছেন, উনি যে বিরক্ত হয়েছেন, এনাফ হয়েছে, আর না, আর চাই না, দেখে যাই, আমাকে বলতে পারেন, আমি একই কথাই বলবো। এই দেশে যে কোনো মানুষকে বলবেন, সেও একই কথাই বলবে। কারণ এটা তো এই দেশের মানুষের একটা কমন ফিলিংস, যে তারা 9 মাসে যা দেখার আশা করেছিল তা তো দেখতে পায়নি। বরং যে এখন কি হচ্ছে, এখন বিভক্তিটা চূড়ান্ত হচ্ছে, বিভক্তিটা প্রকট আকার ধারণ করেছে। মানুষকে ব্লেম করা হচ্ছে, ব্লেম গেম হচ্ছে, মব কালচার আমরা দেখতে পাচ্ছি। এগুলো তো আমরা চাইনি, আসলে কেউ চাইনি এগুলো। এবং এখন প্রতিহিংসার মানে বিভিন্ন আচরণ হচ্ছে, প্রতিহিংসামূলক আচরণ হচ্ছে, এগুলো তো আমরা চাইনি। তো এখন এটা দেখে উনি যদি বলে থাকেন, উনি, আমি মনে করি উনি সাধারণ মানুষের কথাটা ওনার মুখ দিয়ে উচ্চারিত হয়েছে। সাধারণ মানুষ এরকম ফিল করে, মানুষ এরকম ফিল, এটা মানুষের ফিলিংস। তো এখন এটা নিয়ে ইয়ার সঙ্গে ইউনূস সাহেবের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, আমি এটাও মনে করি না। মনে করি না এই কারণে, ইউনূস সাহেব নিজেই তো বলেছেন যে ওনার সঙ্গে কোনো দূরত্ব নাই, সেনাবাহিনীর সঙ্গে চমৎকার সম্পর্ক। উনি একাধিক সাক্ষাৎকার বলেছেন ঘটনার পরে। এখন আপনি যদি বিশ্বাস না করেন, চমৎকার সম্পর্ক বলছেন তিনি, উনি বলেছেন, এখন আমি যদি এটা বিশ্বাস না করি, না এটা বিশ্বাস করা ঠিক হবে না। তিনি তো বলছেন অপরাধ বাড়ে নাই, ওটা বলেছেন, ওটা ওনার অজ্ঞতা বলে আমি মনে করি। এখন যদি বলেন যে ওইখানে অজ্ঞতা দেখাইছে, অথবা এখানেও অজ্ঞতা দেখাইছে, হতে পারে, আমার কোনো আপত্তি নেই, হতে পারে। কিন্তু আমি তার ওইটুক আমি তো মিলানোর চেষ্টা করেছি। যদি ওনার সঙ্গে বিরোধ থাকতো সেনাবাহিনীর, ধরেন সেনাপ্রধানের সঙ্গে ওনার বিরোধ আছে, তাহলে তুমি সেনাপ্রধানকে চেঞ্জ করতে, উনি তো পারেনি, উনি তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তো করেন না কেন? কাজে আমার মনে হয় কোনো দূরত্ব না। আমি যতক্ষণ পর্যন্ত কিছু না ঘটবে ততক্ষণ পর্যন্ত আমি বিরোধ অথবা দূরত্বকে স্বীকার করবো না, আমি এটা মানতে চাইবো না। কারণ আমি বলবো, আমার দেশের সেনাপ্রধানের সঙ্গে আমার দেশের প্রধানমন্ত্রী অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার একটা চরম বিরোধ চলতেছে, কিন্তু দুইজনই বহাল তবিয়ত আছে। এই ধরনের কথা আমার জন্য স্বস্তিজনক নয়। এটা আমি বলবো কেন? এটা আমি বলবো না, এটা আমি বিশ্বাসও করতে চাইবো না। আমি মনে করি যা বলেছেন ওটা পিপলস ভয়েস, উনি যেটা বলেছেন, এবং যেটা বলেছেন এটা বলার পর নিশ্চয়ই ওনাদের মধ্যে চিন্তা একটু চেঞ্জ আসতেও পারে। তবে একটা কথা আমি বলি, সেনাপ্রধান কিন্তু ওনার কথা থেকে খুব একটা সরেন নাই।
যে কথাটা বলেছিলেন উনি আজকে থেকে কয়েক মাস আগে, এই যে 18 মাস সময় এনাফ। আমার কথা হলো 18 মাসে যদি এটা ইলেকশন দিতে না পারে, তারপর কি সেনাবাহিনী কি বলবে সেটা দেখার বিষয়। এবং আমি মনে করি 18 মাস মোর দেন এনাফ। আমি পার্সোনালি মনে করি একটা নির্বাচন দেওয়ার জন্য এতদিন সময় লাগার কোনো প্রয়োজন নাই। এই কারণে নাই, কারণ ওনারা যে সংস্কারটা করতে চাচ্ছেন, এই সংস্কারগুলি আসলে কোনো সংস্কারই না। আমি সংস্কার রিপোর্টগুলো দেখেছি, আহামরি কিছুই নাই। প্রশাসনিক সংস্কারের মধ্যে প্রস্তাব আছে কি দেশকে কয়েকটা বিভাগে ভাগ করব। ভাই এটা পাগল না মাথা খারাপ? এই যে আপনি এই বিভাগ তো ওরা প্রদেশ করবে, এতগুলো প্রদেশ আপনি কেন করবেন? আমার কাছে এটা পাগলামি মনে হয়। তাহলে এই মানে এই বয়স্ক লোকের ভীমরতি প্রাপ্ত বয়স্ক মানুষ তাদের এই সমস্ত সাজেশন নিয়ে পাগল নাকি ভাই? দেশে তো ডুববে। তাহলে আপনি অতগুলি কি প্রাদেশিক সরকার হবে, অতগুলি গভর্নর করবে, কি কয়? তো এগুলো তো ভাই উদ্ভট সব প্ল্যান আছে, প্ল্যান প্রস্তাব আছে। আলী রিয়াজ সাহেব একটা সংবিধান সংস্কার করছেন, ওখানে ধর্ম নিরপেক্ষতা থাকবে না, আবার রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে। যেটা কিছু হলো, এটা কোনটা? এটা কেমন হলো ভাই? আপনার সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দিচ্ছেন, কিন্তু রাষ্ট্র ধর্ম ইসলাম রাখতেছেন, আবার বলতেছেন যে এটাকে ধর্মীয় রাষ্ট্র না। তো এগুলি টিকবে না আলটিমেটলি। কাজে যে সংস্কার হবে, এগুলি সংস্কার খুবই আনারি লোক দিয়ে সংস্কারগুলি মানে করানো হয়েছে। সংস্কার কমিশন যেগুলো হয়েছে নেহায়েত আনারি লোক, কিছু লোক বসে কয়েকদিন অবসর বিনোদন করছে। আমি মনে করি বিশাল বিশাল বই লিখছে, কোনো সন্দেহ নাই, 200-250 পৃষ্ঠার। কিন্তু এটা এই দেশের মানুষের জন্য প্রযোজ্য কিনা, প্রয়োগ করা যাবে কিনা, এটা ওনারা বুঝেন না। ওরা দেশে থাকেই না। গণমাধ্যম সংস্কার কমিশনের এক লোক আনছে, প্রধান আনছে, সে থাকে ইংল্যান্ডের ভাই। সে ইংল্যান্ডের এই গণমাধ্যমের ফর্মুলা আমার এনে খাটাবে নাকি? ওনারা আনা হয়েছিল আইনে, উনি একবার আসছিলেন, আসলে প্রথম আলোতে জব দিয়েছিলেন। কিছুদিন পরে প্রথম আলো বলছে ভাই আপনি যান, আপনার হাতে আপনি মানে মাপ চাইছি ভাই, আপনি যান। তো উনি তো এই দেশের লোক বুঝে না। তো এই দেশের মানুষের পালস বুঝতে হলে এই দেশে সংস্কারগুলো কাগজের সংস্কার হিসেবেই থেকে যাবে, মানে এই সংস্কারগুলি কোনো কাজে লাগে? আমি মনে করি যে এগুলো আহামরি কিছুই হয় নাই, এবং পলিটিক্যাল পার্টিগুলো এগুলো নিয়ে খুব বেশি একটা মাখবে আমার কাছে মনে হয় না। হয়তো ইলেকশনের স্বার্থে, যে এটা করতে গেলে দেরি করে ইলেকশন পিছিয়ে যাবে, তাড়াতাড়ি ইলেকশন করার স্বার্থে বলবে ঠিক আছে মানলাম, কিছু কিছু মানবে, কিছু কিছু মানবে না। ইলেকশনের পরে দেখবেন সব ধুলায় অন্ধকার। দেখেন একদম শেষ, মাসুদ কামাল আপনার এই বিষয়ে শেষ বক্তব্য। না, মাহফুজ আলম যে কথাটা বলেছেন, উনি জ্ঞানী মানুষ, তো উনি মাঝে মাঝে এরকম স্ট্যাটাস দেন। একবার দেখলাম যে বললেন যে দেশে গৃহযুদ্ধ লাগাতে হবে, তা নাহলে দেশ শান্ত হবে না। আবার একবার বললেন যে দেশের মানচিত্র উনি চেঞ্জ করে দিবেন, কি কি করবেন, এগুলো অনেক কিছু বলছেন উনি। বলেন এগুলো মানে জ্ঞানী মানুষের এগুলো হয়। তো এখন উনি যেটা বলতে চাচ্ছেন, ভাই দেখেন আমি বলি একটা কথা আপনাকে, আপনি একজন উপদেষ্টা হয়েছেন। উপদেষ্টা মানে কি? আপনি কিন্তু সরকারের একজন পার্ট অফ গভর্নমেন্ট। পার্ট অফ গভর্নমেন্ট হলে পরে আপনার এরকম আরে ঠারে কথা বলার কোনো দরকার নাই। আপনি যা বলবেন স্পষ্ট করে বলবেন। আপনি এটা কাকে বলতেছেন? আপনি আপনার পার্সোনাল ফেসবুকে দিয়েছেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি মন্ত্রী হয়ে যান, যখন আপনি সরকারের অংশ হয়ে যান, তখন আপনার পার্সোনাল বক্তব্য কিন্তু জাতি গুরুত্ব সহকারে নেয়। আপনি এমন কথা কেন বলবেন যার 10টা অর্থ হতে পারে? এই কথা, ওনার কথার অর্থ কি আপনি একভাবে বুঝেন, আনিস আলমের একভাবে বুঝে, আমি একভাবে বুঝি। আপনি বাসায় যে আপনার বাসার লোককে জিজ্ঞেস করেন, সে আরেকভাবে বুঝে। তাহলে এমন কথা আপনি কেন বলবেন? এই ধরনের হয়, এর বিমূর্ত শিল্প ভাই আমরা চাই না। যা আঁকবেন সরাসরি আঁকেন, যা বলবেন সরাসরি বলেন। এইগুলি বললে হয় কি, বোঝানোর চেষ্টা করে যে আমি অনেক চাপের মধ্যে আছি, আমি অনেক কিছু বুঝি, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। এই সমস্ত বললে ভাই কোনো লাভ নাই। যে কাজটা করতেছেন সেই কাজটা সরাসরি বলেন, যে কাজটা লিখতেছেন সেটা সরাসরি বলেন। এগুলি কথা আমি আসলে গুরুত্বই দিই না। এগুলি একদম গুরুত্বহীন মানে কথাবার্তা।